আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের আগ পর্যন্ত দেশ স্বাভাবিক রাখার দায়িত্ব বিএনপির, বলছেন শিমুল বিশ্বাস। 8 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ। হাসিনাকে গ্রেপ্তার, রেড নোটিশ জারির বিষয়ে আইজিপিকে চিঠি। জানাবো সংস্কারের রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে কিছু প্রশ্ন, এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না, গভর্নর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের আগ পর্যন্ত দেশ স্বাভাবিক রাখার দায়িত্ব বিএনপির, বলছেন শিমুল বিশ্বাস। অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। একই সঙ্গে তিনি বলেছেন, তার আগ পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব বিএনপির। শিমুল বিশ্বাস বলেন, অন্তর্বর্তী সরকার আমাদের দিক থেকে সব সহযোগিতা পাবে। তাদের কাছে আমাদের দাবি হলো তারা যেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন। কোনো অজুহাতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার যেন বিলম্ব না হয়। বিএনপিকে নিশ্চিহ্ন করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিল উল্লেখ করে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে 2008, 2014, 2018, 2024 সালের পাতানো নির্বাচন আয়োজন করা হয়েছিল। বিদেশি শক্তির মতদতপুষ্ট আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকার ঘোষণা দিয়েছিল। একই সঙ্গে আরও 100 বছর ক্ষমতা থাকার পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহ তাদের অহংকারের পতন ঘটিয়েছে। পালাবো না ঘোষণা দিয়েও হাসিনা কাদের সহ পুরো দল পালিয়ে গেছে। দুঃশাসনের বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরশক্তিতেও দমন করতে পারে না, জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়ার দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। যে কোনো কিছুর বিনিময়ে এই ঐক্য বজায় রাখতে হবে। মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্ক্ষা পদদলিত করে আধিপত্যবাদের দোসর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিল উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরও সেই চক্র একই ষড়যন্ত্র করছে। তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে নিষেধ করার চক্রান্ত করছে। দেশের স্বার্থ, ভবিষ্যতে প্রজন্ম স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পাচ্ছে, কোনোভাবেই সেসব ফাঁদে পা দেওয়া যাবে না। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। বাক স্বাধীনতার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে সবাইকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করব। 8 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় 8 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে আদেশ দেন। এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত 10 নভেম্বর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে দেওয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই অভিযোগটি কোনোভাবেই আমলে নিচ্ছে না সরকার। তিনি আরও বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ। হাসিনাকে গ্রেপ্তার, রেড নোটিশ জারির বিষয়ে আইজিপিকে চিঠি। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর। মঙ্গলবার এই চিঠি দেওয়া হয়। এর আগে 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কারের কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ আদালতে দেওয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই। সংস্কারের রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে কিছু প্রশ্ন। বিগত শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত অপশাসন নিরসনে অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রতিক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগ প্রশংসাযোগ্য। সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, আইন প্রয়োগ, দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া, এই 6 ক্ষেত্রে সংস্কার পরিকল্পনার খসড়া তৈরির জন্য কমিশন গঠন করা হয়েছে। এছাড়া 2টি পৃথক কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি দেশের মূল্য অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো দ্রুত চিহ্নিত করার জন্য, আরেকটি কমিটি হয়েছে নির্দিষ্ট সময়গুলো অবিলম্বে মোকাবেলা করার এবং দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করার জন্য।
প্রয়োজনীয় অর্থনৈতিক বিষয়গুলো চিহ্নিত করতে সম্প্রতি স্বাস্থ্য, নারী, গণমাধ্যম ও শ্রম সম্পর্কিত আরও 4টি কমিশন গঠন করা হয়েছে। সব মিলিয়ে এটি একটি বিশাল কাজ। বিশেষ করে এর বাস্তবায়ন আমরা অতীতে এরকম প্রতিটি ক্ষেত্রে সরকারি নীতির বাস্তবায়ন ব্যর্থতার পাশাপাশি প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান অবক্ষয় প্রত্যক্ষ করেছি। অনুমান করা যে এই অপশাসনের প্রক্রিয়া ঘুরিয়ে দিতে কমিশন ও কমিটিগুলো নিজ নিজ ক্ষেত্রে কি করা দরকার সে সম্পর্কে একগুচ্ছ উপযুক্ত ধারণা হাজির করবে। তবে এই বিষয়ে জনসাধারণের কাছে একটি বিষয় তেমন স্পষ্ট নয়। তা হলো কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কারগুলো কার্যকর করা হবে এবং কারা এবং সংস্কার কার্যকর করবেন। আমাদের মনে রাখা দরকার যেসব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেসব সমস্যা যে কেবল বিগত শাসনামলেই উদ্ভূত হয়েছে এমন নয়। অনেক ক্ষেত্রে সমস্যাগুলো কয়েক দশকের বেশি সময় আগের। প্রতিটি শাসনের সমস্যাগুলো চিহ্নিত করা এবং তার সমাধানের ব্যর্থতা সমস্যা আরও বাড়িয়ে তুলেছে। আওয়ামী লীগের প্রায় 16 বছরের শাসন এসব সমস্যাকে ক্যান্সারের মতো গভীরতাতে করেছে। আমাদের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি থেকে বাঁচতে প্রয়োজনীয় গুরুতর অস্ত্রোপচারের মতো হস্তক্ষেপ সংশ্লিষ্ট কমিশনগুলো যেসব সমস্যা সুরাহা করার কথা সেগুলো দীর্ঘদিনের। এরই পরিপ্রেক্ষিতে মনে রাখতে হবে যে বিগত বছরেরও সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব জনগণের সামনে হাজির করা হয়েছিল। সেগুলো কোনোটাই এসেছিল বিভিন্ন কমিশন বা কমিটির মাধ্যমে, কোনোটা নাগরিক সমাজ বা গবেষকদের পক্ষ থেকে। প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নেতৃত্বাধীন প্রথম তত্ত্বাবধায়ক সরকার ডিসেম্বর 1990, মার্চ 1991 আমি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলাম। সে সময় 29টি টাস্কফোর্স গঠনে আমি নিজেও যুক্ত ছিলাম। টাস্কফোর্সগুলোর উদ্দেশ্য ছিল অর্থনীতি ও প্রশাসন প্রক্রিয়ার নানা রকম সমস্যার সমাধান করা। এসব সমস্যা পুঞ্জীভূত হয়েছে 1980 সালে দশকের এরশাদের আমলে। টাস্কফোর্সগুলোই ছিলেন সেই সময় দেশের 255 জন সেরা পেশাদার প্রতিভাবান ব্যক্তি। সেখানে নীতিগত দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যের প্রতিনিধিত্ব ছিল। তারা স্বেচ্ছাসেবার ভিত্তিতে 2 মাসের মধ্যে এসব প্রতিবেদন প্রস্তুত করার জন্য কাজ করেছিলেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার বর্তমান প্রধান উপদেষ্টা ছিলেন। স্বনির্ভরতা বিষয়ক নীতিমালা প্রণয়ন টাস্কফোর্সের প্রধান অধ্যাপক ওয়াহিদুদ্দিন মোহাম্মদ ছিলেন। সামষ্টিক অর্থনীতি নিয়ে টাস্কফোর্সের প্রধান আব্দুল মোদি চৌধুরী ও দেবপ্রিয় ভট্টাচার্যের মতো যারা এখন বিভিন্ন কমিশন বা কমিটির নেতৃত্ব দিচ্ছেন তারাও সে সময় এসব টাস্কফোর্সের সদস্য ছিলেন। টাস্কফোর্সের প্রতিবেদনে এমনভাবে প্রস্তুত করা হয়েছিল যেন 1991 সালের মার্চে নির্বাচিত সরকার এবং সংসদে বিরোধী দল উভয়েরই পেশ করা যায়। দুঃখজনকভাবে নির্বাচিত বিএনপি সরকার প্রতিবেদনগুলো সামান্যই কাজে লাগিয়েছিল। 2001 সালে নির্বাচনের ঠিক আগে একই রকম চেষ্টা করেছিল সিপিডি। সেই সময়ের জন্য প্রয়োজনীয় নীতি ও সংস্কার প্রস্তাব প্রণয়নের জন্য তারা দেশের শীর্ষস্থানীয় 160 জন পেশাদার ব্যক্তিকে নিয়ে 16টি টাস্কফোর্স গঠন করেছিল। সেই প্রতিবেদনগুলোতেও তৎকালীন নির্বাচিত সরকার কোনো গুরুত্ব দেয়নি। বিভিন্ন সরকার নীতি সংস্কারের জন্য এরকম আরও কমিশন গঠন করেছিল। সেই প্রতিবেদনগুলো সেসব সরকারের দ্বারাই বহুলাংশে উপেক্ষিত থেকে গেছে। এর দুটি প্রতিবেদনের কথা মনে পড়েছে। একটি হচ্ছে শেখ হাসিনার প্রথম সরকার কর্তৃক কমিশনকৃত জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত প্রতিবেদন 1996 থেকে 2001 এবং 2010 সালে আওয়ামী লীগের সরকার কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের প্রতিবেদন। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কোনো শাসক গোষ্ঠী কতটা প্রতিশ্রুতিবদ্ধ সেটাই এখন প্রাসঙ্গিক বিষয় আছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন কোনো সরকার সংস্কার বিষয়ে আন্তরিক নিয়ে সামান্যই সন্দেহ করা যায়। বিশেষ করে যেহেতু এই সরকার বাংলাদেশের তরুণদের নেতৃত্বে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এত বছর ধরে জাতীয় রাজনীতি যে রোগের দ্বারা সংক্রামিত হয়েছে এবং তরুণ এখনও সেই রোগে দূষিত হননি। বর্তমান অন্তর্বর্তী সরকার এসব সংস্কার বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ ধরে নিয়ে আমি নিজেই সংক্ষিপ্ত আকারে কিছু বাস্তব প্রসঙ্গ উত্থাপন করেছি। বিগত সরকারগুলোর সংস্কার প্রচেষ্টার তুলনায় বর্তমান অন্তর্বর্তী সরকার প্রচেষ্টা যাতে তুলনামূলকভাবে ইতিবাচক ফল প্রদান করে তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের এসব বিষয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। এমনও হতে পারে যে অন্তর্বর্তী সরকার অনিচ্ছুক এবং অথবা সংস্কারগুলো বাস্তবায়ন করতে সক্ষম নয়। তাহলে অনুমান করা যেতে পারে যে যেকোনো উল্লেখযোগ্য সংস্কার এজেন্ডার ভাগ্য সম্ভাব্য নির্বাচিত সরকার দ্বারা বাস্তবায়নের উপর নির্ভর করবে। বিষয়টি মাথায় রেখে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পরবর্তী সরকার গঠনের সম্ভাবনা আছে এমন রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি, ইচ্ছা ও ক্ষমতা বিবেচনা করতে হবে। সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নির্বাচিত শাসনামলের সময় জুড়ে টিকিয়ে রাখতে হবে। এর জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো আন্তরিক প্রচেষ্টাই শুধু যথেষ্ট নয়, বরং তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থকেও সংস্কার প্রক্রিয়া এবং এর উদ্দেশ্য ফলাফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নীতি ও সংস্কার উভয় ক্ষেত্রে সম্ভাব্য শাসক দল ও এর প্রধান পৃষ্ঠপোষক এবং প্রভাবশালী সামাজিক শক্তিগুলোর মধ্যকার এই দ্বন্দ্বই ঐতিহাসিকভাবে পরবর্তী শাসনের সময়কালে সংস্কার বাস্তবায়নকে হতাশায় পর্যবসিত করেছে। এই জাতীয় উদ্বেগগুলোকে মাথায় রেখে নিম্নলিখিত প্রশ্নগুলো প্রণিধানযোগ্য। বড় নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কোনো সরকার যদি সংস্কার সূচনা করা বা সংস্কার অব্যাহত রাখার মধ্য দিয়ে নিজের স্বার্থ আর খুঁজে না পায় তাহলে সংস্কার টেকসই নিশ্চিত করার জন্য কি করা যেতে পারে? অন্তর্বর্তী সরকার দ্বারা চূড়ান্ত করা সংস্কারগুলো কি এমন করা ভাবে যাতে সম্ভাব্য নির্বাচিত সংস্কারগুলো সম্পাদন করতে বাধ্যবাধকতা নিশ্চিত করা যায়? নিচের পক্ষগুলোর মাধ্যমে সংস্কারের ক্রমাগত তদারকি নিশ্চিত করার জন্য সংস্কারগুলোর মধ্য দিয়ে কিরকম তত্ত্বাবধান ও জবাবদিহির ব্যবস্থা তৈরি করা যায়? সংসদ, বিচার বিভাগ, সুশীল সমাজ, সংবাদ মাধ্যম সংস্কারের দাবি তুলেছেন যেসব তরুণ, অন্য কোনো সংশ্লিষ্ট সংস্থা
জনপরিসরের বিষয়ে আমরা অভিজ্ঞতা সীমিত, সেই তুলনায় বাংলাদেশের শাসন ব্যবস্থার সঙ্গে আমাদের দীর্ঘ সময়ের পরিচিতি আছে। এই দুই থেকে আমরা বিশ্বাস জন্মেছি যে সব সরকার যে সমস্যার মুখোমুখি হয়েছে তা আসলে নীতির ঘাটতি বা সংস্কারের অভাব নয়। সমস্যা ছিল বরং নিজস্ব নীতি বাস্তবায়নের ব্যর্থতায়। এই ব্যর্থতাগুলোর উৎপত্তি ঐকান্তিকতার অভাব, কায়েমি স্বার্থের উপস্থিতি থেকে। নীতিগুলো বাস্তবায়িত হলে কায়েমি স্বার্থের ক্ষতি হয়, আর সেই সঙ্গে আছে প্রশাসনের গুণমান ক্রমবর্ধমান অবক্ষয়ের কারণে ক্ষমতার অভাব। আশা করি প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকার ও কমিশনগুলোর সংস্কারের জন্য তাদের সুপারিশ চূড়ান্ত করতে এবং সেগুলো বাস্তবায়নের পদ্ধতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই দৃষ্টিকোণ মাথায় রাখবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।